Dear students, welcome to you from the Department of English, Pacific Degree College. This is Abdul Qayyum, lecturer of English. Today I am going to take your class on English paper 2. My topic, today's topic is right form of verbs. Right form of verbs. This is one of the grammatical question in your English paper 2. The number of this question is 5. You will get in the question paper number 5 of right form of verbs. You have to know it that right form of verbs was also in the SSC, but there is a difference between the question setters of SSC and HSC. In SSC, you had got the verbs in the boxes, and there was a passage. The passage contains some gaps. At first you read the verbs, select the verbs from the box, and then put it in the box, and then change if necessary grammatically. But here this is not the same. Here you will get a passage, and this passage contains as many as 10 gaps, and each gaps contain one verbs in bracket, and your duty is to change the verbs according to the grammatical structure what is required in the specific verbs. Now I am going to give you the idea of this course in my topics in Bangla language for your better understanding. In my last class, I have elaborately discussed on different types of structure of tenses, and tense is closely related to verbs. My today's class is some rules. I am going to discuss on some special important rules. Number one rule I have mentioned: subject plus model auxiliaries plus given plus object. খুবই সুপরিচিত একটা স্ট্রাকচার এটা আমাদের জন্য, যে সাবজেক্টের পরে যখন আমরা মডেল অক্সিলারিজ গুলো পাই, মডেল অক্সিলারিজ গুলো আসলে খুবই একটা বহুল প্রচলিত। আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লিভ, ইউজ টু, দেয়ার, এই ধরনের ভাবগুলোকে আমরা মডেল অক্সিলারিজ বলি। এগুলোর পরে যে ভাবটা থাকে, এই ধরনের ভাব যখন তোমরা পাওয়া, তোমাদের মোস্ট অফ দ্য টাইম এই ধরনের সেন্টেন্স লুকিয়ে আছে সাবজেক্টের পরে একটা মডেল যখনই থাকবে, তখন তোমরা মেইন ভাবটাকে বেস ফর্ম অফ ভাব, বেস ফর্ম অফ ভাব মানে ভাবের যেটা মূল ফর্ম, এটাতে রাখতে হবে। এখানে কোনো চেঞ্জেস নিয়ে আসতে পারে না। এখানে কখনো এস, ইএস বা ইডি বা আইএনজি এই ফর্মগুলো করা যাবে না। আনচেঞ্জড, এটা যেভাবে থাকবে ওভাবেই থাকবে। অনেক সময় এক্সামিনার টেস্ট করার জন্য একটা ইডি যোগ করে দিয়ে দিচ্ছে, একটা এস দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের খুব কেয়ারফুল হতে হবে। যেমন আমি এখানে আই ক্যান প্লে দিয়েছি, উত্তরটা প্লেই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। আমি এখানে রিসপেক্ট, উই শুড রিসপেক্ট দিয়েছি আওয়ার এল্ডার্স, এখানে রিসপেক্টই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা এইগুলোতে থেকে শিখলাম। এটা হলো যে সাবজেক্টের পরে যখন মডেল অক্সিলারিজগুলো পাবো, এরপরে আমরা মেইন ভার্বটাকে যে ফর্মে থাকে ওই ফর্মে, অর্থাৎ মূল ফর্মে, রুট ফর্ম অফ দ্য ভার্বস, বেস ফর্ম অফ ভার্বস রাখবো। এখানে কোনো চেঞ্জই আনা যাবে না। আমি সেকেন্ড রুলে আসতেছি। সেকেন্ড রুলটা আসলে এটার সাথে এটা খুব ক্লোজলি রিলেটেড, কারণ এখানেও মডেল অক্সিলারিজ আছে, তোমরা বোর্ডে ফলো করো। তো মডেল অক্সিলারিজের পরে আমি এখানে একটা যোগ করেছি বি, আমি এখানে একটা বি যোগ করেছি। বাট in my previous structure there was no b after the model, but here b is added after the model. When b is added, the formation of verb should be changed. কি হবে? The verb should be do. এখানে do আছে। ডুকে আমরা বিভিন্ন ধরনের ডুকে ডান করতে পারি, ডুকে ডিপ করতে পারি, ডুকে ড্রিম করতে পারি। না, আমরা এখানে করব ডান, ডুকে ডান। এখানে আমরা আইএনজি বা ইউজ করব না, আইএনজি বা এস বা মেইন ফর্মে রাখবো না, ডান করব। বিকজ তুমি এটা যেভাবেই বোঝো না কেন, ভার্বটা পেসিভে আছে, এটা এইভাবে বুঝতে পারো। তুমি এইভাবে বুঝতে পারো যে এটা পেসিভ আছে, সেটা ওটা পেসিভ কয়েদের সমস্ত ভার্বগুলোকে থার্ড ফর্ম থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটা এভাবে বুঝতে পারো। অথবা এভাবে বুঝতে পারো যে যেহেতু মডেলের পরে একটা বি আছে, ক্যান বি, কুড বি, মাইট বি, শুড বি, সো আমি এটাকে বিরোধী করব। ইফ দেয়ার উইল বি অবজেক্ট
there will be a object or not, object থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় নয়। নেক্সট আমি যাচ্ছি রুল নাম্বার 3। ইলাবোরেটলি যদি আমি বলতে চাচ্ছি যে আমি এটা ভিউ পয়েন্ট বা মূল পয়েন্ট গুলো তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি, ধরে রাখবো, বোঝার চেষ্টা করবা, এবং এগুলোর উপর তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। যখন প্র্যাকটিস করবে তখন তোমরা এগুলো পাও। প্র্যাকটিস না করলে হবে, আগে বুঝতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। গ্রামাটিক্যাল প্রতিটা কোশ্চেনে তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আগে বোঝা পরে প্র্যাকটিস। নেক্সট রুল 3, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে আমি বি দিছি, বি ভার্বটা সিঙ্গুলার দেখো। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট না সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমি বিটা, বি এর অনেকগুলো ফর্ম আছে, যদিও আমি অনেকগুলো ফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। কারণ জানি যে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি এগুলোকে আমরা বি ভার্ব হিসেবে জানি। তো এই ক্ষেত্রে যখন আমি एग्जांपल আমি দুটো দিয়েছি, ওয়ান দ্য বুকস ব্র্যাকেটে বি আর ফ্রুটস ইন দ্য বাস্কেট ব্র্যাকেটে বি, এই যে দুই বি আছে, আমরা এই জায়গায় আমি দিয়েছি এখানে ই তে দিয়েছি আর। হোয়াই সেখানে কেন উপরে আর ইজ দিলাম, নিচে আর দিলাম? উপরে আর ইজ দেওয়ার পিছনে যেটা আমার কারণ সেটা হলো যে এই যে ওয়ান আছে দিস ইজ সিঙ্গুলার ওয়ার্ড, সো ইজ ইজ সিঙ্গুলার, আর এই যে ফ্রুটস আছে এটা হলো প্লুরাল ওয়ার্ড, সো দিস ইজ প্লুরাল আর। তাহলে ফলো করতে হবে এই ধরনের যখন বড় সাবজেক্ট থাকবে তখন ফলো করতে হবে যে the first word and the head words of that sentence subject if it is singular the verb is singular, if it is plural the verb is plural. One singular so it is, fruits plural so এখানে আর। কোনোভাবেই বুকস কে ফলো করা যাবে না, কোনোভাবেই বাস্কেট কে ফলো করা যাবে না। বুকস কে ফলো করলে আর দিতে হয়, বাস্কেট কে ফলো করলে ইজ দিতে হয়। আমরা এটাকে যদি পাস্ট ফর্মে থেকে কখন ওয়াজ দিতে পারবো? পাস্ট ফর্মে থাকলে আমরা এটাকে is either is or was, নিচে হলো either or why। তাহলে আমাদের এই রুলটা আমরা পাচ্ছি যে this is very important rule because be is a very important verbs in the forms of right form of verbs. You will get more than one be in the boxes in the brackets, and be the form of be are different, many forms আছে। আমি সব ফর্মগুলো এখানে ডিসকাস করতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে, আমি দুটো এক্সাম্পল উল্লেখ করেছি। নেক্সট আমি যেটা আসতেছি সেটা হলো রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ আমি লিখেছি যে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট রুল, ইউ নো মাই রুল, অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে যদি কোনো বাক্য গঠন হয় আমরা সেই বাক্যটাকে বাক্যের যে ভার্বের ফর্মটা এটাকে কিভাবে চেঞ্জ করবো। তোমরা খেয়াল রাখবা যে অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা একটা যে বাক্য তৈরি হয় এটা একটা কমপ্লেক্স বাক্য। কমপ্লেক্স যখনই কমপ্লেক্স তখন অবশ্যই দুটো ক্লোজ থাকে, যখনই দুটো ক্লোজ থাকে অবশ্যই দুটো ভার্ব থাকে। দুটো ভার্ব থাকা মানে হলো অবশ্যই খুব কম সময় দুটোতে ব্র্যাকেট থাকে, একটাতে ব্র্যাকেট থাকে। যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা পাস্ট ফর্ম করব, আর এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, সরি এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে বি2 থাকে, তখন আমরা এখানে হ্যাড প্লাস বি3 করব, হ্যাড প্লাস বি3 করব। তাহলে আমাদের রুলটা হলো অ্যাজ ইফ বা অ্যাজ দো বিশিষ্ট সেন্টেন্সে আগের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে পরেরটাকে পাস্ট ফর্ম করব, পাস্ট ইনডিফিনিট ফর্মে করব, আর আগের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকে তাহলে এটাকে পাস্ট পারফেক্ট ফর্মে করব। তাহলে আমাদের এখানে মূলত স্ট্রাকচারটা হলো দুটা, ভার্ব হলো চারটা, আমাদেরকে মনে রাখতে হবে। এক্সামিনার তোমাকে টেস্ট করার জন্য যে কোনো ভার্বে ব্র্যাকেট দিতে পারে, আইদার আগের ভার্বটা অর পরের ভার্ব, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স এন্ড হাউ ইউ উইল চেঞ্জ ইট, দিস ইজ দ্য ম্যাটার। সো আমরা এটা পাচ্ছি যে অ্যাজ দো যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা আগের ভার্বটা প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট করব, আগেরটা পাস্ট হলে পরেরটাকে পাস্ট করব। এটা মুখস্থ করা সহজ, বাট মনে রাখা সহজ নয়, এবং এটা প্র্যাকটিস করতে হবে তাহলে মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। নেক্সট আমি আসতেছি 5 নাম্বার রুলে। 5 নাম্বার রুল যেটা আমি লিখেছি এখানে দেখো যে আমি সংক্ষেপে লিখেছি, সংক্ষেপে আমি উল্লেখ করেছি সিম্পল। তোমরা জানো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এখানে আমি যে বিষয়টা যে রুলটা আলোচনা করব এই রুলটা আসলে হলো সিম্পল, অনলি ফর দ্য পারপাস অফ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তোমরা জানো যে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা বা স্ট্রাকচারে থাকে সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট থাকে, তারপর আরো আদার্স এক্সটেনশন অনেক জিনিস থাকতে পারে। আমাদের দেখার বিষয় হলো যে আই স এক্সাম্পল দিয়েছি, আই স এ বয় ব্র্যাকেটে প্লে, আর হি ওয়েন্ট টু হসপিটাল ব্র্যাকেটে সি। এখন প্রশ্ন হলো এই যে ব্র্যাকেট ভার্বটা লেগে আছে আর সি আছে, এট ফার্স্ট প্রথম কন্ডিশন এই বাক্যটা সিম্পল হতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, নো কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সেকেন্ড বিষয় সেটা হলো যে দেখো এখানে ভার্ব দুটো আছে, একটা স একটা প্লে, একটা ওয়েন্ট একটা
একটা সি। তাহলে এই যে দুটো ভার্ব, এই ভার্ব দুটো কিন্তু ক্লাসিফিকেশনের দিক থেকে ভার্ব দুটো কিন্তু সেম নয়। এটা হলো ফাইনাইট, এটা হচ্ছে নন ফাইনাইট। এখন আমার আলোচ্য বিষয় এখানে ফাইনাইট নন ফাইনাইট যদিও নয়, আমি এখানে আলোচনা করতেছি যে এই দ্বিতীয় ভার্বটা জায়গা থেকে আমি কি করব, আইএনজি করব। এটা তাই প্রশ্ন হতে পারে কেন? বিকজ যদি আমি এটাকে প্লে রাখি তাহলে এই ভার্বটা ফাইনাইট যেটা যেমন থাকতেছে এটাও ফাইনাইট আকার ধারণ করতেছে। ওয়ান সাবজেক্ট কন্টেইনস ওয়ান ফাইনাইট। আরো একাধিক ভার্ব থাকতে পারে, দুটা তিনটা চারটা, সেগুলো অল দ্য ভার্ব শুড বি দ্য ফর্মস অফ নন ফাইনাইট, আইদার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অর ইনফিনিটিভ। সেকেন্ড স্ট্রাকচার আমি লিখেছি টু ওয়েট ক্লজ টু অসিলেটর, তাহলে কি সি। আমি এখানে বললাম প্লেইং আইএনজি যুক্ত, আর এখানে বললাম টু সি। বেসিক্যালি কিন্তু আসলে গ্রামেটিক্যাল লজিক্যালি আমরা গ্রামেটিক্যাল লজিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু দুটো ভার্বই একই গোত্রের মধ্যে পড়ে। এটাও নন ফাইনাইট, এটাও নন ফাইনাইট। এটা হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে টু প্লাস আর বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ। এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে আপনি আইএনজি দিলেন, এখানে কেন টু সি দিলেন? এখানে দেওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা হলো সাধারণত এই ভার্বটা দিয়ে দেখা যাচ্ছে একটা উদ্দেশ্য প্রকাশ করতেছে। তা আমি হাসপাতালে গিয়েছি, গেছিলাম একটা রুগীকে দেখার জন্য। তাহলে রুগীকে আমার হাসপাতালে যাওয়ার পিছনে একটা ভিউজ বা উদ্দেশ্য আছে, সেটা হলো কি রুগীকে দেখা। এরকম হতে পারে যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস। এখানে কিন্তু আমি আই স এ বয় প্র্যাকটিসিং প্লে। আমি একটি বালককে দেখলাম কি প্লেইং ক্রিকেট, খেলতে। এখানে খেলতে, খেলিয়া, চলিয়া, যাইয়া। যদিও বাংলা দিয়ে ইংরেজি শেখা যাবে না, ইট ইজ নট দ্য রাইট ফর্ম ভোকাবুলার টু লার্ন English in Bengali form. For our mother tongue, as it is Bangla is our mother tongue, so I am discussing for your better convenience. I discuss in Bengali, but this is not the right formula to learn English in Bengali. I went to next up is 6 number rule as to see. I went to the market and buy some books. When it was 1971, we become free. তাহলে এখন প্রশ্ন হলো যে 5 এবং 6 রুলের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হলো এটা সিম্পলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু সিম্পল স্ট্রাকচারটা এক ধরনের আর কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচারটা আরেক ধরনের। কারণ কমপ্লেক্স সিম্পলে কোনো ক্লোজ থাকে না, কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একাধিক ক্লোজ থাকে। আমরা দেখতেছি এই দুটো ক্লোজ আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো করে ক্লোজ আছে। ক্লোজ মিন্স বাক্যাংশ, দুটো ক্লোজ দেখতেছি। যখন দুটো ক্লোজ আছে, এখানে এই ক্লোজের মধ্যে ভার্ব হলো ওয়েন্ট, এই ক্লোজে ভার্ব হলো বাই। পরে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে এখানে ভার্ব হলো ওয়াজ, এখানে ভার্ব হলো বিকাম। এখন প্রশ্ন হলো যে হাউ উইল সে দিস টু ভার্বস ইন রাইট? বাইকে বট করব, বিকামকে বিকাম করব, অর্থাৎ বি ফর্মুলা আছে। ওয়াই? প্রশ্ন হতে পারে কেন? খুব সহজ বিষয়। সেটা হলো এখানে যেহেতু এটা বিটু আছে, বিটু, দিস ইজ বিটু, সো এটাকে আমি বট করলাম, এটাকে আমি বিকেম করলাম। আমি এখানে বাই যদি করে রাখি তাহলে এর মধ্যে একটা ইমব্যালেন্স বিটুইন দ্য টু ভার্বস ইন দ্য সেম সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্বের মধ্যে একটা ইমব্যালেন্স হবে, টেন্সগত ভাবে একটা ইমব্যালেন্স হবে। যদিও এটা কিছু ব্যতিক্রম যে স্ট্রাকচার আছে সেক্ষেত্রে আমরা ভিন্ন দেখব, কিন্তু এই ধরনের নরমালি আমরা যেখানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স পাবো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে দুটো ক্লোজ থাকে, আগে একটা ক্লোজ পরে একটা ক্লোজ, মাঝখানে একটা কনজাংশন থাকে, কিংবা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনটা আগে থাকে, প্রথমে থাকতে পারে, মাঝেও থাকতে পারে। দুটো ক্লোজ থাকবে, এটা হলো মেইন বিষয়। যখন দুটো ক্লোজ থাকবে তোমাদের ফলো করবা যে এই ভার্বের সাথে এই ভার্বের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা, এই দুই ভার্বের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা। যদি এটা প্রেজেন্ট হয় এটা প্রেজেন্ট, এটা পাস্ট হলে এটা পাস্ট হবে। এটা হলো ফর্মুলা। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ভার্ব থাকলে একটা ভার্বকে দেখে আমরা আরেকটা ভার্বকে চেঞ্জ করব। আর সিম্পলের ক্ষেত্রে কিন্তু ওই রুলটা খাটবে না। সিম্পলের ক্ষেত্রে আমরা সেকেন্ড ভার্বে সাধারণত দুটো ফর্মুলা আনতে পারি, একটা আইএনজি ফর্ম আর একটা টু প্লাস ইউন ইনফিনিটিভ। আমি নেক্সট রুল আছে স্যার, নেক্সট রুল খুবই গুরুত্বপূর্ণ রুল, কন্ডিশনাল ক্লোজেস দিয়ে সেন্টেন্স তৈরি হয়। এবার আমরা যে কন্ডিশনাল ক্লোজেস বা কন্ডিশনাল সেন্টেন্সেস আর ভেরি প্রমিনেন্ট এন্ড সিগনিফিকেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা হরহামেশা এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো পাই ইফ যুক্ত, দ্যাট ইজ প্রথমে যেখানে ইফ থাকে, ইফ যেখানে থাকে ইফ যুক্ত সেন্টেন্সগুলো আমরা তিন ভাগে আমি এখানে ভাগ করেছি। আমি এটাকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। খুব সহজভাবে যদি মনে রাখো তাহলে খুব সহজ, যদি একটু ঠান্ডা মাথায় মনে রাখো যে ইফের পরে আমি এখানে লিখছি প্রেজেন্ট টেন্স, পরেরটাতে লিখছি পাস্ট টেন্স, পরেরটা লিখছি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে প্রথমত ইফ যুক্ত স্ট্রাকচারগুলোকে তিন ভাগে
ভাগে ভাগ করে নেব যে ইফের সাথে যে ক্লোজটা থাকে এই ক্লোজের ভাগটাকে আমরা তিনটা অংশে ভাগ করব। প্রথম হলো প্রেজেন্ট টেন্স, ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট পারফেক্ট। ওকে, আমাদের লেফট সাইড ওকে। এখন আসবে আমাদের রাইট সাইড, একই সেন্টেন্সের রাইট সাইড। এটা হলো যে আমরা এখানে যখন প্রেজেন্ট ইনডিফিনিট পাবো এটাকে ফিউচার ইনডিফিনিট করব। আমি শ্যাল বা উইল দিয়ে পারফেক্ট প্রেজেন্ট ফর্ম করেছি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে এটাকে ফিউচার ইনডিফিনিট করব। ফিউচার ইনডিফিনিট না করে যদি আমরা একটা অন্য কোনো ফর্মুলায় করি, অনেক সময় দেখা যায় তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা গন্ডগোল করে ফেলো যে ইফ যুক্ত স্ট্রাকচার আছে, তোমরা এটা ফলো না করে এখানে অন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা আদার অন্য কোনো একটা টেন্স দিয়ে এটা যাচ্ছে তাই অন্য ইচ্ছা মতো আসলে ভাবে নাম্বার দেওয়া হয়। যদি স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স না হয় তাহলে সেক্ষেত্রে কখনো নাম্বার দেওয়া হবে না। আর একটা বিষয়, একটা সেন্সিটিভ বিষয়, একটা এজের জন্য তুমি নাম্বার না পেতে পারো, একটা ইডির জন্য নাম্বার না পেতে পারো, একটা আইএনজির জন্য নাম্বার না পেতে পারো। যেখানে দরকার সেখানে দেওয়া নাই, আর যেখানে দরকার নাই সেই জায়গায় দিয়েছি। সো এটা নাম্বার কথা। তাহলে আমার কথা ছিল যে কন্ডিশনাল ক্লোজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। এখানে প্রথম কন্ডিশনালটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় কন্ডিশনালের লেফট সাইড, দ্বিতীয় কন্ডিশনালের যেটা হলো ভার্বটা পাস্ট ইনডিফিনিট, তৃতীয় কন্ডিশনাল যেটা থার্ড কন্ডিশনাল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। লক্ষ্য করে দেখো, কাম, কেম এন্ড কাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। ওকে, এর লেফট সাইডে তো আমরা একই সেন্টেন্স, আমরা কিন্তু আলাদা আলাদা আমরা কিন্তু এখানে ভাগ করছি এই। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট শ্যাল বা উইল দিয়ে দিলাম, তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা উড দিয়ে উড দিয়ে ইউজ করেছি, আই উড গো। এখানে উড না করে উড বা মাইট লেখা যেতে পারে, নো প্রবলেম, উড মাইট এগুলো চলবে, সমস্যা নেই। তাহলে উড গো কোনোভাবেই এখানে উইল গো করা যাবে না, কিংবা কোনোভাবেই উড দিয়ে এখানে গোকে প্ল্যান বা কাম করা যাবে না। থার্ড কন্ডিশনাল, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ কাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখনই এখানে হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো, আমরা এখানে উড হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো। অনেক সময় তোমাদের হয় কি, হয় উড দিছো প্রেজেন্ট ফর্ম করে ফেলছো, অথবা উড হ্যাভ দিয়ে এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম না করে প্রেজেন্ট ফর্ম করে ফেলছো। খুব কেয়ারফুল মনে রাখতে হবে। এখানে একটা বিষয়, সেটা হলো যেহেতু দুটো করে পার্ট আছে, দুটো ভার্ব এবং কন্ডিশনাল সেন্টেন্সেস, সব সময় যে এইভাবে ব্র্যাকেট থাকবে এমন কোনো কথা না, কিংবা এইভাবে ব্র্যাকেট থাকবে এমন কোনো কথা না। এটা টোটালি নির্ভর করবে এক্সামিনার প্রশ্ন সেটার উপর, যে স্যার প্রশ্ন সেট করবে তিনি কি টেস্ট করার জন্য তোমাকে দিবে। তোমাকে যদি আগের ভাবটা টেস্ট করতে দেয় এটা থেকে শেষ করবা, যদি এটাতে ব্র্যাকেট দেয় তাহলে এটা থেকে শেষ করবা। মনে রাখো, দুটো অংশ মনে রাখলে যে কোনো ভাবে ব্র্যাকেট দেওয়া থাকে না কেন ওদের জন্য কোনো প্রবলেম হবে না। Now I am going to rule number 8. Rule number 8. Rule number 8 আমি লিখেছি যে প্রিপজিশনের পরে আমি দিয়েছি V1 plus I। প্রিপজিশনের পরে V1 I দিলাম। Preposition is one of the parts of speech and significant parts of speech in grammar. আমরা জানি প্রিপজিশন তোমাদের একটা চ্যাপ্টার কোশ্চেনও আছে, কোশ্চেন নাম্বার 2 গ্রামারে প্রিপজিশনের ইউজেস অফ প্রিপজিশন। আমি এখানে দিয়েছি যে I am fond of, look, of, by ব্র্যাকেটে read। তাহলে এখানে আমি দুটো প্রিপজিশনের পরে যে ভার্বটা ব্র্যাকেটে ফেলছি, এখানে আমি রাখছি টেক করছি টেকিং, রিড করছি রিডিং। তাহলে টেকিং এবং রিডিং যে করলাম, তাহলে আমাদের রুলটা হলো এরকম যে আমরা যদি কোনো প্রিপজিশনের পরে সাধারণভাবে প্রিপজিশনের পরে যদি ভার্ব পাই আমরা ইনক্লুড করে দেবো, বাট সব ক্ষেত্রে নয়। যেমন টু একটা প্রিপজিশন হিসেবে ইউজ হয়, বা টু করে ব্যবহার করছে তার মানে আগে রুল দিয়েছি টু প্লাস। আবার এর বা ডেট পাওয়া সেটা এটা উইথের ডিউ টু, ওটা উইথ বা উইথের ডিউ টু, বা লুক ফরওয়ার্ড টু, এরকম কিছু ভাব আছে, বি ইউজ টু, এগুলো ক্ষেত্রে আবার B1 প্লাস I। তাহলে আমাদের রুলটা হলো নরমালি প্রিপজিশন গুলো আইডি করব, অফ, ফর, বাই, উইথ, অন, এগুলোর পরে যদি ভাব থাকে, আগে না পরে আইডি করব। আর এর পরে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে টু এর পরে ভাব থাকলে আমরা না দেখে আইডি করব না, দেখবো যে এটা ইনফিনিটিভ অর্থ প্রকাশ করলে আমরা টু প্লাস ব্যবহার করব। আবার দেখি টু এর লেফটে যদি এই জাতীয় ফ্রেজ তৈরি করে, এটা লুক ফরওয়ার্ড টু বা বি ইউজ টু, এরকম একটা সেন্টেন্স থাকতে পারে, বি ইউজ টু কিংবা প্রিফার টু, আমি এগুলোর মধ্যে বলি এই ধরনের যখন থাকবে তখন আমরা অলমোস্ট তাই। এক্ষেত্রে আজকে আমি আমার লাইন প্রভাব
class. Though these are not enough for your good practice right now, verbs, I only mentioned some important and significant rules in the elaborately, and you should always try to make some ideas from these rules and try to utilize in the sentences and in the passage. Then you will be benefited. Inshallah, I will take in another topic in my next class. Thank you very much.